আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার আলোচনা শুনবার জন্য স্বাগত। আজকে আমি বেসিক্যালি দুটো পয়েন্টে কথা বলবো, একেবারেই যৎসামান্য। একটি পয়েন্ট হচ্ছে, গত 2 দিন যাবৎ আমরা একটি ভাষা নিয়ে খুব বিতর্ক হচ্ছে বা একটি শব্দ চয়ন নিয়ে খুব বিতর্ক হচ্ছে, বিশেষত মাননীয় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে আমাদের 11 দলের একজন নেতা রাশেদ প্রধান, তিনি কিছু আপত্তিকর এবং খুবই রুচিহীন কিছু কথা বলেছেন, যেটা আসলে মানুষের ভিতরে এক ধরনের ক্ষোভ এবং এক ধরনের তার প্রতি একটি বিরূপ মনোভাব দেখা দিচ্ছে এবং এটা নিয়ে অনেক বিষয় সামনে আসছে। এই বিষয়টা যেমন থাকছে, সাথে থাকছে আমাদের বর্তমান জ্বালানি আসলে আমাদের বাংলাদেশে কতটা সংকট নাকি সংকট নেই, এই দুটো বিষয়ের উপরে আমি আলোচনা শেষ করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনাদের যে কোনো মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আমরা শুরুতে যদি রাশেদ প্রধানের কথাটা একটু বলি, যে তিনি একটি আলোচনায় তিনি ইতিপূর্বে অনেকবার মাননীয় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কথা বলেছেন, তির্যক মন্তব্য করেছেন। এটা রাজনীতির ভাষা এবং আমরা বাংলাদেশে বহুদিন যাবৎ এই ধরনের কুরুচিপূর্ণ ভাষা দেখে আসছি এবং চলমান দেখছি। যদিও রাজনীতিবিদের ভাষা হওয়া দরকার খুবই রুচিশীল এবং খুবই শালীন এবং পরিশীলিত, কারণ এই রাজনীতিবিদদেরকে কিন্তু একটা শ্রেণী ফলো করে, বিশেষত আমাদের ছোট ছোট যে বাচ্চারা, তারা কিন্তু এদের থেকে অনেক কিছু শিখতে চায় বা এদের মতো হতে চায়। সেই জায়গা থেকে আমার মনে হয় প্রত্যেকটা রাজনীতিবিদ যে যে দলই করেন, তাদের ভাষাগত দিকগুলি যেমন ঠিক রাখা দরকার, তেমনি আপনি কার বিরুদ্ধে কথা বলছেন তার মর্যাদাটা কি সেই বিষয়টাও খেয়াল রাখা দরকার। এটা শুধুমাত্র এই মাননীয় প্রধানমন্ত্রীকে বলছেন বিষয়টা তাই নয়, অন্য যে কারো বিরুদ্ধেই হতে পারে। যেমন জামাতের আমিরকে বিভিন্নভাবে তুচ্ছতাচ্ছিল্য করেন, চুম্বক বা চুম্বন বা সাদা শয়তান, বিভিন্নভাবে বিশ্রী ভাষা ব্যবহার করেন, যেগুলি আসলে অনাকাঙ্ক্ষিত। এবং এই ধরনের ভাষাতেই মূলত আমাদের ভিতরে এক ধরনের শত্রুতা তৈরি করে, অর্থাৎ এক দল আর এক দলের বিরুদ্ধে একটি শত্রুতা তৈরি হয়। এবং আজকে যদি ইসলামিক দলের কেউ বিএনপির বিরুদ্ধে এরকম জঘন্য ভাষায় কথা বলে, তো কালকে দেখবেন বিএনপির ভাইরাও একই অবস্থায় ওই যে ইসলামী দল, তাদের বিরুদ্ধে সেম বা তার থেকে আরও বেশি খারাপ মন্তব্য করা শুরু করবে। এভাবেই পারস্পরিক যে আমাদের হৃদ্যতা, পারস্পরিক যে সম্পর্ক, সেটা নষ্ট হবে এবং ভবিষ্যতের যে সুন্দর একটি সমাজ আমরা বিনির্মাণ করতে চাই, আমাদের রাজনীতির মাঠে যে আমরা সুন্দর একটি মঞ্চ তৈরি করতে চাই, যেই মঞ্চে সকল রাজনীতিবিদ একসাথে আসবেন, বিরোধিতা করবেন, বিরোধিতার জায়গা থেকে কিন্তু একসাথে বসবেন, সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি সকলকে আহ্বান করব যে আমাদের প্রত্যেকের এই ভাষা জ্ঞানটা যেন ঠিকঠাক থাকে, অর্থাৎ আমি কাকে বলছি এবং তার সম্পর্কে আমি কি ভাষা চয়ন করছি, এই বিষয়গুলো আমাদের খুবই করতে হবে। তো ভাষাটা কি বলছেন তিনি, কুলাঙ্গার শব্দটা ব্যবহার করেছেন। কুলাঙ্গার শব্দের শাব্দিক অর্থ যদি আমরা দেখি, কুল মানে হলো জাত, অর্থাৎ জাতি বা গোষ্ঠী, আর আঙ্গার, দুটো শব্দ একসাথে কুলাঙ্গার। তা আঙ্গার মানে ভস্মীভূত করা, পুড়িয়ে দেওয়া, নষ্ট করে দেওয়া। এই কুলাঙ্গার শব্দটি মূলত উৎপত্তি বা এর মৌলিক যে অর্থটা আমরা দেখি, বেশ কিছু অর্থ আছে, তার ভিতরে একটি অর্থ এরকম যে যে তার জাতের মান নষ্ট করে দেয়, অর্থাৎ এমন কর্মকাণ্ড করে যার মাধ্যমে তার জাতের সকল, অর্থাৎ তার বংশের যে গৌরব, বংশের যে মর্যাদা, সেটা নষ্ট হয়। সেই দৃষ্টিকোণ থেকে আপনি যতটা না, অর্থাৎ শাব্দিক অর্থে এই শব্দটা যতটা না খারাপ, কিন্তু আমাদের সমাজে কুলাঙ্গার শব্দ মানেই খুব খুব নেগেটিভলি আমরা এটাকে রিয়েক্ট করি এবং মনে করি, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্কে একটি কথা বলতে গিয়ে আপনি এই ধরনের মন্তব্য বা এই ধরনের বক্তব্য কোনোভাবেই আমি কামনা করি না, কাম্য না। কারণ আপনি প্রধানমন্ত্রীর বিভিন্ন ভুল ত্রুটি নিয়ে আলোচনা করতে পারেন, ইভেন আমি নিজেও তার অনেক সমালোচনা করি, অনেক কথা বলি, তার অনেক পরিকল্পনার বিরুদ্ধে কথা বলছি বা অনেক পরিকল্পনার যেই ব্যর্থ আছে, সমস্যা আছে, সেই সমস্যাগুলি তুলে ধরছি। এটা এক জিনিস, আপনি সমালোচনা করবেন, কিন্তু অবশ্যই সমালোচনা সেটা যৌক্তিক যেমন হতে হবে, ঠিক তেমনিভাবে শালীন এবং একেবারেই পরিশালিত ভাষা হতে হবে, তা নাহলে কিন্তু আমাদের সমাজে একটি ভুল বার্তা আসবে। এই জন্য আমি তাকে আহ্বান করবো, বিশেষ করে রাশেদ প্রধান, তাকে আহ্বান করবো যে পরবর্তীতে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নন, অন্য যে কারো সম্পর্কে কোনো ভাষা বলতে গেলে, কোনো শব্দ চয়ন করতে গেলে শব্দের দিক যেন তিনি ঠিক রাখেন। সাথে সাথে আমি আরেকটি বিষয় বলবো, যে পরবর্তীতে রাশেদ প্রধান তিনি সরি বলেছেন বিএনপির নেতাকর্মীদেরকে, যদিও সেই সরি বলাটা আমার কাছে ব্যক্তিগতভাবে যদি আমাকে মনে বলেন, আমি মনে করি যথেষ্ট না। অর্থাৎ তিনি যেই ভাষায় যেইভাবে তিনি সরি বলেছেন ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে, সেটাকেও আমার কাছে খুব বেশি
পজিটিভ মনে হয়নি। কিন্তু তারপর আমার কথা হচ্ছে যে রাশেদ প্রধান অপরাধ করেছেন, অন্যায় করেছেন, এই অন্যায়ের মাত্রাটা কতটুকু সেটাও বিবেচ্য। এখন রাশেদ প্রধান এই ঘটনা ঘটিয়েছেন বা এরকম নিচু রুচির পরিচয় দিয়েছেন বা একেবারেই কুরুচিকর কিছু ভাষা ব্যবহার করেছেন, সেই কারণেই বিএনপির কোনো নেতাকর্মী কি তার বাসার সামনে মপ করতে পারেন এবং তার অফিস ভাঙচুর করতে পারেন কিনা? আমরা আজকে দেখলাম বিভিন্ন মিডিয়াতে এসেছে যে তার অফিস ভাঙচুর করা হয়েছে। এটা একেবারেই আরেকটা অনাকাঙ্ক্ষিত বিষয়। অর্থাৎ একটা অপরাধকে বন্ধ করতে গিয়ে আপনি আরেকটা অপরাধের কখনোই তার বৈধতা আপনি দিতে পারেন না। এখানে মাননীয় প্রধানমন্ত্রীরও ভূমিকা আছে, তিনি অবশ্যই এই বিষয়টা জোরালোভাবে বলতে পারতেন। যেমন ভাবে তিনি ইতিপূর্বে দেখিয়েছেন যে তাকে একজন তার বিরুদ্ধে মন্তব্য করেছে, পরবর্তীতে তাকে তিনি ক্ষমা করে দিয়েছেন, পুলিশ গ্রেফতার করছে, তাকে ছেড়ে দিতে বলেছেন। এই ধরনের এক্সাম্পল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন এই নতুন বাংলাদেশেই। অতএব এখন এসে ভিন্ন কিছু আসলে আমরা তার থেকে প্রত্যাশা করি না, বরং আমরা এই উদারতাটা তার থেকে চাই যে তিনি এভাবেই সামনের দিনগুলি এভাবে করবেন। অর্থাৎ তার উচিত ছিল তার নেতাকর্মীদেরকে তাৎক্ষণিকভাবে এখানে ঘোষণা দিবেন যে এখানে যা হয়েছে সেটা আমরা অন্যভাবে দেখব, আমরা প্রয়োজনে আইনগতভাবে দেখব বা বিবৃতির মাধ্যমে আমরা এটার নিব, ব্যবস্থা নেব, কিন্তু দয়া করে ওখানে কেউ মাফ করবেন না। আমরা ইতিপূর্বে দেখেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি এই তার ক্ষমতা গ্রহণের পরে অর্থাৎ দায়িত্ব বুঝে নেওয়ার পরেই, এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরেই তিনি বলেছিলেন বাংলাদেশে মব কালচার আর চলবে না, একেবারে জিরো টলারেন্সে তিনি দেখিয়েছিলেন। তো অথচ আমরা দেখছি এরপরে অসংখ্য মব কালচার আমরা দেখেছি, বিএনপির কন্দলে অনেক মানুষ মারা গিয়েছে। এছাড়া আমরা বাংলাদেশ ব্যাংকে মবের মাধ্যমে সাবেক যে গভর্নর তাকে সেখান থেকে সরিয়ে নতুন একজন গভর্নরের নিয়োগ দেখেছি। এরকম এটসেট্রা অনেক মব আপনি দেখতে পাবেন যে সমাজে এখনো মব আসলে বলবৎ আছে। ইভেন কয়েকদিন আগে আমরা দেখলাম একজন পিসাবের মাজারে হামলা করা হলো এবং সেখানে মবের মাধ্যমে ওই পীরকে, ভণ্ড পীর হোক সে যে পীরই হোক, সেই পীরকে হত্যা করা হয়েছে। এটা কোনো ক্রমেই কাম্য না। যেই সমাজে রাষ্ট্র আছে, সরকার আছে, যেই রাষ্ট্রে কোনো সরকার আছে, যেই রাষ্ট্রে প্রশাসন আছে, বিচার বিভাগ আছে, সেই জায়গায় আপনি বিচার নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কেউ আপনাকে দেয় না। যে কারণে এই সমাজে অন্তত আমি কোনোভাবে এটা প্রত্যাশা করব না। বিশেষ করে সালাউদ্দিন আহমেদের মতো মানুষ যখন স্বরাষ্ট্রমন্ত্রী হন, তার যেই মোটামুটি ইমেজ এবং তার যে অ্যাক্টিভিটিস ইতিপূর্বে আমরা দেখে এসেছি, তার গ্রহণযোগ্যতা এবং তার দক্ষতা সব কিছুই ভালো ছিল। কিন্তু ইদানিং কেন যেন মনে হচ্ছে তিনি সব জানতা হওয়াতে, অর্থাৎ সব ডিপার্টমেন্ট নিয়ে তিনি এতটা খাটাখাটনি করেন যে তার নিজের যে বিভাগ সেটাতে তিনি খুব বেশি সময় দিতে পারেন না। এইদিকে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো যে আপনি আইন বা সংবিধান অন্যান্য বিষয় বাদ দিয়ে বা ওইটা কিছুটা হলেও খর্ব করে আপনি আপনার যেই আছে বিভাগ আছে, সেই বিভাগ বা সেই ডিপার্টমেন্টে আপনি চোখ বুলান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিভাবে আরো ভালোভাবে অ্যাক্টিভ করা যায় সেই বিষয়টা আপনারা একটু দৃষ্টি দিবেন, সেই প্রত্যাশা আমি রাখবো। তো একইভাবে যেমন অনেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেই বিরূপ ভাষা ব্যবহার করেছে বা নিম্ন রুচির ভাষা ব্যবহার করেছে, সেটা যেমন জঘন্য, সেটা যেমন প্রত্যাশিত না, সেটা যেমন একেবারেই প্রত্যাখ্যাত, ঠিক তেমনিভাবে এরপরে এসে যখন রাশেদ প্রধানের বাড়ির সামনে মব এবং পরবর্তীতে তার অফিস ভাঙচুর, এটাও প্রত্যাখ্যাত। এটাও আমরা নতুন বাংলাদেশে আসলে কাম্য না আমাদের কাছে। আমরা বরং প্রত্যাশা করি যে বিএনপির অফিসিয়াল পেজ থেকে প্রয়োজনে রাশেদ প্রধানের বিরুদ্ধে একটি বিবৃতি আসতে পারতো যে আপনি যেই ধরনের কথা বলেছেন, এই ধরনের শব্দ চয়নের জন্য আপনি ভুল স্বীকার করেন, সরি বলেন, এই বিবৃতিটা তারা আসতে পারত। অথবা যদি আরো বড় ধরনের অপরাধ হয়ে থাকে, এটা যদি এমন মনে হয় যে আসলে এটা খুব বড় ধরনের অপরাধ, তাহলে তার জন্য কি করা যেতে পারে, আইনগতভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে, প্রয়োজনে মামলা দেওয়া যেতে পারে, তাকে প্রয়োজনে আপনারা গ্রেফতার করেন, শাস্তি যা আছে সেটা দেন। কিন্তু মানুষ, জনগণ বা দলীয় নেতাকর্মী তারা গিয়ে সেখানে আইন হাতে তুলে নেবে, সেটা আমরা কোনো ক্রমেই প্রত্যাশা করি না। সেকেন্ড যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জ্বালানি। আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী দেখলাম গতকালকে আসছে, বিভিন্ন সংবাদে এসছে, তিনি বলেছেন বাংলাদেশে এ যাবৎকালের অর্থাৎ এই ৫৫-৫৬ বছরের ভিতরে ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি নাকি মজুদ। আমি যদি মানব জমিনের রিপোর্টটা দেখি, মানব জমিনের রিপোর্টে আসছে যে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে জ্বালানি প্রতিমন্ত্রী। তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলার আগে আমি এক দুজন বিজ্ঞ যারা আছেন তাদের দু একটি আলোচনা করব। যেমন এখানে আমি কল্লোল মোস্তফা, একজন সাংবাদিক এবং ভালো লেখেন, তিনি বামপন্থী একজন লেখক,
তিনি ছোট্ট করে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটু কথা বলেছেন, সেটা আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। তিনি বলেছেন, সরকারের কথা অনুসারে বর্তমান দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুদ রয়েছে। তার মানে পেট্রোল পাম্পের দীর্ঘ লাইন আর ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর দায় পুরোটাই সরকারের। কারণ দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকার পরেও সরকার চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছে না। এটা একটা বক্তব্য। তো এটা যদি সত্য হয়ে থাকে যে দেশে যদি ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুদ থাকে, তাহলে আমরা প্রতিদিন দেখছি প্রত্যেকটা এলাকাতে বিদ্যুতের লোডশেডিং। এবং মানুষের এই গরমের সময় রাতের বেলায় যখন আপনি সারাদিনের পরিশ্রম করে একটু বিশ্রামে যাবেন, ঘুমাসবেন, সেই মুহূর্তে যদি বিদ্যুৎ না থাকে তাহলে কি একটা অবস্থা। 12টা নেই, 1টা নেই, 2টা নেই, বিদ্যুৎ আসে এবং যায়। এই অবস্থা আসলে অবসান হওয়া দরকার। কারণ এভাবে একটা দেশ চলতে পারে না যে আপনি একদিকে বলবেন যে জ্বালানির অভাব নেই, জ্বালানির সর্বোচ্চ পর্যায়ের, অথচ আমরা তো বিগত সময়, এমনকি বিগত ইন্টারিম গভর্নমেন্ট যারা একটি ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছিলেন এবং তারা ক্ষমতায় আসার পরেও কিন্তু এইভাবে বিদ্যুৎ যেতে আমি দেখিনি এবং কেউ দেখেনি। এবং সবচেয়ে বড় বিষয় যে তারা ক্ষমতা নেওয়ার পরে যে তারা হয় সম্ভবত 2টো রমজান পেয়েছে, 2টো রমজানে একেবারে বিরামহীনভাবে তারা বিদ্যুৎ সংযোগ দিয়েছেন, যেটা মানে কেউ আসলে এতটা বেশি ভালো প্রত্যাশা আমি নিজেও করিনি যে এই সরকার অন্তত এতটা সুন্দর সাবলীলভাবে এভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ তারা দিতে পারবেন। যেখানে অনেক সমস্যা গেছে, বিদ্যুৎ ডিপার্টমেন্টের অনেক কর্মকর্তা কর্মচারী তারা আন্দোলন করেছেন, তারা হুমকি দিয়েছিলেন তারা কর্মবিরতিতে যাবেন, সব সামলে তারা কিন্তু ঠিকই তারা বিদ্যুৎটা সচল রাখতে পেরেছেন। তো তারা যদি পারে তাহলে আপনারা কেন পারবেন না? আমি আরেকটা যদি পরিবক্তব্য এই বিষয়ের উপরে, যেমন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, কালের কণ্ঠে সংবাদ এসেছে, কালের কণ্ঠের ভেরিফাইড ফেসবুক, এটাও আমি স্ক্রিনশট নিয়েছি। এখানে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তিনি বলেছেন, জ্বালানি সংকট যদি না থাকে তাহলে এই লাইনটা কিসের? সরকারকে বিব্রত করার, অথবা এখান দিয়ে যেসব মানুষ যাতায়াত করে তাদের মানসিক পীড়ন দেওয়ার জন্য? কেন? এটা কি কৌতুক? এই প্রশ্নের জবাব কে দিবে? উনিও সেম প্রশ্ন করেছেন যে আসলে যদি জ্বালানি সংকটই না থাকবে তাহলে এই দীর্ঘ যে লাইন ঘন্টার পর ঘন্টা আমরা প্রতিনিয়ত দেখতেছি, তো অনেকে বলছেন 24 ঘন্টা থাকা লাগতেছে। যদি আমি নিজে কখনো তেল আনতে যাইনি, তবে আমি যখন যাতায়াত করি আমি দেখি, আমি নিউ মার্কেটে গিয়েছি তখন দেখেছি দীর্ঘ লাইন, মানে 1-1.5 কিলো 2 কিলোমিটার চলে যায় লাইনের, এমন অবস্থা। তো এত দীর্ঘ লাইন যদি তেলের জন্য মানুষের দাঁড়িয়ে থাকতে হয়, তো সর্বোচ্চ তেল থাকার পরেও এই লাইনটা কেন? এই জবাবটা আসলে কে দিবে? প্রতিমন্ত্রী কি দিতে পারবেন? হ্যাঁ, তারা একটা খামোখা একটা জবাব এর আগে দিয়েছেন যে তেল সংকট মনে করে অনেকেই তাদের চাহিদার থেকে বেশি চাচ্ছেন। কই, চাহিদার থেকে বেশি চাওয়া কি? যে বাইক চালান সে কি বাইক ভরে ভরে এনে বাড়িতে তা করেন? তাহলে আপনারা তো এর আগে দেখেছিলাম আপনারা বিদ্যুতের জ্বালানির জন্য আপনারা কার্ড দিবেন, ফুয়েল কার্ড দিবেন। তাহলে সেই কার্ডের কি অবস্থা? আপনারা ফুয়েল কার্ডের জন্য কার্ড দেওয়া লাগে না। আপনি যদি কার কার আছে, গাড়ি আছে, এই গাড়ির নাম্বার দিয়ে আপনি একটা অ্যাপ চালু করবেন। একটা অ্যাপ বানাইতে বোধহয় 1-2 দিনের বেশি লাগার কথা না। এবং সেই অ্যাপের মাধ্যমে প্রত্যেকটা গাড়ির ড্রাইভার সে কি করবে, সেখানে নিবন্ধন করবে এবং তার মিটারে কত চলতেছে, কিলো চলতেছে, সেটাও সেখানে সে জমা রাখবে। এরপরে কত লিটার সে নিল, নেওয়ার সময় তার মিটারে কত ইউনিট ছিল বা কত কিলো দেখাইছে এবং তারপরে কত কিলো চলছে, এটা যদি আপনি সমন্বয় করতে পারেন তাহলে তো এটা খুব বেশি বেগ পেতে হয় না। কেউ তেল বেশি নেবে সেই সুযোগ নেই। আর একটা বিষয় হচ্ছে, তেলের যদি বাজারের চাহিদা বেশি থাকে তাহলে দাম বাড়িয়ে দেন। দাম বাড়িয়ে দিলে হলেও তো আপনার এই সমস্যাটা দূরীভূত হয়। কারণ কি? কারণ অনেক ক্ষমতাশালী আছে, অনেক ব্যক্তি আছে, তারা এই ক্ষমতার অপব্যবহার করে, যেহেতু দাম কম তারা জ্বালানি তেলটা নিজেরা নিয়ে মজুত করতেছে, সেখান থেকে তারা অবৈধভাবে বিক্রি করতেছে বেশি মূল্যে। এ কারণেই সংকটের একটা সম্ভাবনা আছে। যেটাই হোক সেটার দায়িত্ব সরকারের। এই বিষয়টাতে সরকারই দেখবেন, সরকার দেখে তারপরে তারা এর একটা বিহিত করবেন। আরেকটা কমেন্ট পড়ে আমি এই বিষয়টাও ইতি টানবো। আমি আনিসুল হক, বিশিষ্ট লেখক, সাংবাদিক, সাহিত্যিক, বই টই লেখেন, অনেক উপন্যাস তার আছে। তিনি একটা লেখা দিয়েছেন, আমার কাছে সুন্দর লেগেছে। তিনি লিখেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে, জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করতে যা করার করুন, মজুদ হলে উদ্ধার করুন। অর্থাৎ কেউ যদি অবৈধভাবে মজুদ করে রাখে সেটা উদ্ধার করুন। এরপরে তিনি বলছেন, প্যানিক বাইং হলে দাম অ্যাডজাস্ট করুন। 24 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যদি শুনতে হয় পাম্প বন্ধ, তেল শেষ বা 10 লিটার পাবেন, তাহলে কোনো সান্ত্বনাই কাজে দেবে না। বিশ্ববাজারে তেলের দাম কমেছে, রাশিয়ার তেল আমদানি করা যাবে। কুইক কার্যকরী ক্রাশ প্রোগ্রাম নিয়ে পাম্পের সামনে লাইন, মারামারি, অনন্ত অপেক্ষা
বিশৃঙ্খলা বন্ধ করুন। মানুষের মুখ খুলে গেছে, হাত খোলার আগেই সমাধান চাই। তো উনি বুঝিয়েছেন যে আসলে বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়েছে, বিশেষত 24-এর গণ আন্দোলনের পর থেকে মানুষ এখন কোনো বিষয় নিয়ে আর নীরব থাকে না। যে কারো বিরুদ্ধে যে কোনো বিষয় নিয়ে তারা কথা বলা শিখে গেছে, যেই কারণে মানুষ এখন কথা বলতে শিখেছেন। এখন এই মানুষ তো কথা মুখ খুলেই গেছে, তাদের হাত খোলার আগে, অর্থাৎ তারা যেন কোনো আন্দোলন বা কোনো প্রতিবাদ প্রতিরোধ করার আগেই যেন এর একটা ভিত করা হয়, সমাধান করা হয়, সেই আহ্বান তিনি রেখেছেন। এটা উনি যৌক্তিক একটি দাবি তুলেছেন। আমিও সরকারকে আহ্বান করব যে যেহেতু মজুদ আছে আপনাদের যথেষ্ট পরিমাণের, তাহলে আপনারা যে কোনো উপায় বের করুন। আপনারা প্রয়োজনে যারা গবেষক আছেন, যারা এই বিভিন্ন ইন্টেলিজেন্স আছেন, তাদের সাথে আপনারা কথা বলেন। অনেক গুণী জ্ঞানী মানুষ আছেন বাংলাদেশে, তাদের সাথে বসেন, কিভাবে সমাধান করবেন সেই পথ আপনারা বের করেন। আপনারা এই পিছনের 1.5 বছর দেখেন, ইন্টারিম গভর্নমেন্ট থাকার সময় 1.5 বছরে সবজির দাম বাড়েনি, কাঁচা বাজারের দাম একেবারে সহনীয় ছিল, জ্বালানি তেলের দাম বাড়েনি। প্রত্যেকটা জিনিস অন্তত গরিব মানুষ তারা স্বাভাবিকভাবে বাজার করতে পেরেছে, স্বাভাবিকভাবে খেতে পেরেছেন। কিন্তু এখন কি হচ্ছে, এখন প্রত্যেকটা সবজির বাজার চড়া, আগুন। এত আগুন কেন থাকবে? 100 টাকার নিচে বোধহয় কোনো সবজি এখন কিনতে পাওয়া যায় না। মাছের বাজার চড়া, গোছের বাজার, সবকিছু এইভাবে নিত্য পণ্যের যে দাম, সেই দাম যদি আপনারা লাগাম টেনে ধরতে না পারেন, তাহলে এর দায়িত্ব সরকারকেই নিতে হবে। এবং মানুষ কিন্তু ফুঁসে উঠবে, জনগণ ফুঁসে উঠবে। আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, অনেক কথা আছে। আপনারা জুলাই আন্দোলন বা জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, এরকম মানুষ ভাবা শুরু করেছে। এর সাথে যদি এই দ্রব্যমূল্য এবং এই জ্বালানি সংকট এগুলি একসাথে হয়, তাহলে মানুষের ফুঁসে উঠে রাস্তায় নামতে খুব বেশি সময় লাগবে না। সেজন্য আমি সরকারকে আহ্বান করব যে দ্রুত তড়িৎ গতিতে আপনারা এই জ্বালানি সংকট থাকলে সেটা সমাধান করেন, সংকট না থাকলে দয়া করে বিদ্যুতের যে ঘাটতি দেখা যাচ্ছে বা বিদ্যুতের যে লোডশেডিং দিচ্ছে সেটাকে বন্ধ করুন। মানুষকে অন্তত আরামে একটু ঘুমাইতে দিন, অন্তত রাতের বেলা যেন বিদ্যুৎটা একটু কম যায় সেই দিকে খেয়াল রাখবেন, এই আহ্বান রেখেই। এবং আমার অডিয়েন্স যারা আছেন তাদেরকে আমি আহ্বান করব যে আমার এই আলোচনাতে আপনাদের যদি কোনো পজিটিভ বা নেগেটিভ যে কোনো মন্তব্য থাকে, অবশ্যই আপনারা মন্তব্য করতে পারবেন। তবে অবশ্যই আপনাদের সাবধান থাকতে হবে যে ওই রাশেদ প্রধানের মতো কোনো এমন শব্দ চয়ন করবেন না যে শব্দের কারণে আপনি রেস্ট্রিকশনে পড়ে যান বা আপনার সেই কমেন্টটা ইউটিউব একেবারে বন্ধ করে দেয় বা পাবলিক না করে। এজন্য আপনাদের সকলকে বলবো যে ভাষা জ্ঞান নিয়ে বা শালীন পরিশীলিত ভাষায় আপনারা কথা বলবেন, কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।